বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। যুদ্ধবিরতির মাঝে হরমুজ থেকে 6 জাহাজকে ফেরত পাঠালো আইআরজিসি। গোলাবারুদ ফুরিয়ে আসার কথা অস্বীকার ট্রাম্পের। ইসরায়েলের সাথে নিরাপত্তা চুক্তি করতে আগ্রহী সিরিয়া, তবে নিজেদের সার্বভৌমত্ব গোলান মালভূমির আধিপত্য ছাড়বেন না প্রেসিডেন্ট আহমেদ আল শারা। ইসরায়েলের নৃশংসতায় নাজেহাল ফিলিস্তিনিরা। পশ্চিম তীরে সন্ত্রাস বিরোধী অভিযানের নামে চলছে আইডিএফ এর ভয়াবহ তাণ্ডব। ইরানে যুক্তরাষ্ট্রের হামলা থামলেও হরমুজ ও বাব এল মানদেব প্রণালী ঘিরে উত্তেজনা কমেনি। গুরুত্বপূর্ণ জলপথটিতে নৌ চলাচল প্রায় নেই বললেই চলে। গেল কয়েক ঘন্টায় অন্তত 6টি বাণিজ্যিক জাহাজকে ফেরত পাঠিয়েছে ইরান। এদিকে টানা দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে ওয়াশিংটন তেহরান পাল্টাপাল্টি সংঘাত। এই অবস্থায় অস্ত্র ও গোলাবারুদের মজুদের কোনো ঘাটতি নেই বলে স্পষ্ট জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি ভেঙে সপ্তাহ 2 আগে ইরানে আবার হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। লাগাতার 13 দিন ধরে চলে অভিযান। প্রতিদিনই টার্গেট হয় আইআরজিসির সামরিক সহ বহু বেসামরিক স্থাপনা। 2 সপ্তাহ পর টানা দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে আগ্রাসন। রোববারও ইরানে নতুন কোনো হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা স্থগিত রেখেছে তেহরানও। ফুরিয়ে আসছে গোলাবারুদের মজুদ, এমন প্রতিবেদন উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াল স্ট্রিট জার্নালে দেয়া এক লিখিত সাক্ষাৎকারে দাবি করেন অস্ত্রের মজুদ প্রয়োজন এবং যে কোনো দেশের তুলনায় অনেক বেশি। রোববার অবশ্য জাতিসংঘের মার্কিন প্রতিনিধি স্বীকার করেছেন আলোচনার সুযোগ তৈরি করতেই অভিযান স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের। প্রেসিডেন্ট বলেছেন, আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে তৈরি। মধ্যপ্রাচ্যে আরো বেশি সামরিক সম্পদ মোতায়েন করা হচ্ছে। তিনি আলোচনার প্রক্রিয়া চালিয়ে যেতে কিছুটা সময় ও সুযোগ দিচ্ছেন। গত কয়েক সপ্তাহে ওমান, ইরান সহ আমাদের আরো বেশ কয়েকজন মধ্যস্থতাকারী সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে কারিগরি পর্যায় পর্যন্ত সব স্তরেই আলোচনায় সক্রিয়ভাবে যুক্ত। সম্প্রতি লোহিত সাগরে বাব এল মানদেব প্রণালীতে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে হুতি বিদ্রোহীরা। ইয়েমেনের বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে হামলাও চালায় সৌদি আরব। ফলে হরমুজের পরই গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথকে ঘিরেও চলছে উত্তেজনা। অনিশ্চয়তার কারণে এই পথে জাহাজ নেই বললেই চলে। এদিকে দুই পক্ষকে আলোচনার টেবিলে ফেরাতে চেষ্টা করে যাচ্ছে মধ্যস্থতাকারী কাতার ও পাকিস্তান। তবে হরমুজ প্রণালী ঘিরে অস্থিরতা কাটেইনি। নিষেধাজ্ঞা অমান্য করে বিকল্প রুট দিয়ে হরমুজ পাড়ি দেওয়ার চেষ্টা করে 6 জাহাজকে ফেরত পাঠিয়েছে আইআরজিসি। হুতি বিদ্রোহীদের হামলার শঙ্কায় বাব এল মানদেব প্রণালীতেও নৌ চলাচল প্রায় স্থবির। যুক্তরাষ্ট্রকে মোকাবেলায় সাফল্যের কারণে ব্যাপক আলোচনায় ইরানের তৈরি খাইবার শিকান মিসাইল। মধ্যপ্রাচ্যে বিভিন্ন মার্কিন ঘাঁটিতে কার্যকর আঘাতের পেছনেও এই বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রয়েছে। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে উঠে এসেছে ইরানি প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক মিসাইলের কার্যকারিতার কথা। 5 মাস ধরে যুক্তরাষ্ট্রের সাথে চলা সংঘাতে একের পর এক সফলতা পেয়েছে ইরান। মার্কিনীদের হামলা জবাব দিয়েছে তেহরান। লক্ষ্যবস্তু বানিয়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলি। এ যুদ্ধে সুনাম কুড়িয়েছে ইরানের বেশ কয়েকটি বিধ্বংসী মিসাইল, যার মধ্যে অন্যতম খাইবার শেখান এখন শত্রুপক্ষের কাছে রীতিমতো আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। খাইবার সেখানে বিধ্বংসী চরিত্রের পেছনে রয়েছে বেশ কয়েকটি কারণ। ক্ষেপণাস্ত্রটি সলিড ফুয়েল চালিত হওয়ায় আগে থেকে প্রস্তুত করে রাখা যায়, আর সুবিধামতো বাহনে চড়িয়ে যে কোনো জায়গা থেকে উৎক্ষেপণযোগ্য। ফলে খুব সহজে শত্রুপক্ষের নজরদারি এড়ানো যায়। তাছাড়া আঘাত হানার আগেই নিজের গতিপথ পরিবর্তন করতে পারে এই ক্ষেপণাস্ত্র। এতে বিশ্বসেরা এয়ার ডিফেন্স সিস্টেমগুলো বিভ্রান্ত হচ্ছে। এই মিসাইলের সবচেয়ে বড় আকর্ষণ, এটি তৈরিতে খরচ খুবই কম, অথচ এই হামলা রুখতে $1 বিলিয়ন ব্যয় করতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। তাতেই অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন আগ্রাসনবাদীরা। ওয়াল স্ট্রিট জার্নালের মতো জনপ্রিয় পত্রিকার প্রতিবেদনে উঠে এসেছে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে খাইবার শেখনের তাণ্ডব চিত্র। বলা হচ্ছে, অত্যাধুনিক মিসাইলের সাফল্যের পেছনে রয়েছে ইরানের বিজ্ঞানীদের নিরলস পরিশ্রম। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের প্রতিটি যুদ্ধ থেকে তারা ডেটা সংগ্রহ করেছে এবং নিখুঁতভাবে বিশ্লেষণ করেছে যুগের পর যুগ। এর ফলে শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ফাঁকি দেওয়ার সব উপায় তাদের জানা। 2022 সালে আইআরজিসির সমর ভাণ্ডারে যুক্ত হয় খাইবার শেখান। এই ক্ষেপণাস্ত্র ওয়ারহেডে থাকে ছোট ছোট অনেকগুলো বোমা। মূলত মাটি থেকে 7 থেকে 8,000 মিটার উচ্চতায় আকাশে থাকা অবস্থাতেই এগুলো বিভক্ত হয়ে আশেপাশের কয়েক কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে, যেখান থেকে পরবর্তীতে একের পর এক বিস্ফোরণ ঘটে। এর আগে ইসরায়েলের সাথে 2 দফা যুদ্ধেও খাইবার শেখান ক্লাস্টার মিসাইলের অত্যাধিক ব্যবহার করতে দেখা যায় ইরানকে।
সংঘাত বন্ধের প্রাথমিক শর্ত ছিল লেবাননের আঞ্চলিক অখণ্ডতা। লিখিত বার্তায় এই কথা স্পষ্ট করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মুস্তাফা খামেনি। রোববার এই বার্তা সম্প্রচার করা হয় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে। একই দিনে ইরানের উপর হামলা বন্ধের সিদ্ধান্ত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও দক্ষিণ সীমান্তে লেবানন সেনা মোতায়েনের শর্ত সাপেক্ষে পরবর্তী আলোচনায় বসবে ইরান, জানান সর্বোচ্চ নেতা। দুই দেশ আগামী 4 আগস্ট ইতালিতে মার্কিন মধ্যস্থতায় পরবর্তী দফার আলোচনা করবে বলে রয়টার্সকে জানিয়েছে একজন লেবানিজ কর্মকর্তা। কাস্পিয়ান সাগরে ইরানের বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, ইউক্রেনের এই হামলায় জাতিসংঘের সনদের স্পষ্ট লঙ্ঘন হয়েছে। ইউরোপকে মধ্যপ্রাচ্যের সংঘাতে জড়াতে ইসরায়েলের পরামর্শে এই হামলা বলে অভিযোগ তেহরানের। শনিবার কাস্পিয়ান সাগরে হামলার শিকার হয় একটি ইরানি জাহাজ। এক নাবিক নিহত, একজন আহত হন। এই ঘটনায় ইউক্রেনকে দায়ী করে তেহরান। কিয়েভের দাবি, রাশিয়ার জাহাজ লক্ষ্য করে অভিযান চালিয়েছিল তারা, আর সামরিক পণ্য বহন করছিল নৌযানগুলো। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইরানকে সহায়তা করছে রাশিয়া। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে হঠাৎই নতুন মোড়। চিরবৈরী ইসরায়েলের সাথে এবার নিরাপত্তা চুক্তি করতে আগ্রহী সিরিয়া। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এমন ইঙ্গিত দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। কয়েকটি দেশের মধ্যস্থতায় ইসরায়েলের সাথে এই নিরাপত্তা সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছে দামেস্ক। তবে চুক্তি হলেও নিজেদের সার্বভৌমত্ব গোলান মালভূমির উপর অধিকার থেকে সিরিয়া সরে আসবে না বলে জানান শারা। ইসরায়েলের সাথে চুক্তির মাধ্যমে দীর্ঘদিনের সংকট সমাধানের পথ খুলে যাবে বলেও মনে করেন সিরিয়ান প্রেসিডেন্ট। 1976 সালের আরব ইসরায়েল যুদ্ধের পর গোলান মালভূমির অধিকাংশ এলাকায় দখল করে ইসরায়েল। ধর্মীয় এবং ভূরাজনৈতিক কারণে এরপর থেকেই বিবাদ চলে আসছে সিরিয়া ইসরায়েলের মধ্যে। বাশার আল আসাদের পতনের পর ক্ষমতায় আসেন সাবেক আইএস নেতা আহমেদ আল শারা। এরপর থেকেই দক্ষিণ সিরিয়ায় একাধিকবার হামলা ও সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে দামেস্ক বলছে তারা কোনো সামরিক সংঘাতে জড়াতে চায় না, বরং উত্তেজনা কমিয়ে কূটনৈতিক সমাধান খুঁজছে। এ লক্ষ্যে ইসরায়েলের সাথে চুক্তিতে আগ্রহী সিরিয়া। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় দেওয়া সাক্ষাৎকার এমনটি জানান সিরিয়ান প্রেসিডেন্ট আহমেদ আল শারা। ইসরায়েলের সাথে আমরা একটি কার্যকর নিরাপত্তা চুক্তির চেষ্টা করছি। এই ইস্যুতে বিভিন্ন দেশ আমাদের সহায়তা করছে, কারণ চলমান সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। তবে এক্ষেত্রে সিরিয়ার সার্বভৌমত্বে কোনো আঘাত আসবে না। লেবানন নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট। বলেন, লেবাননে কোনো সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা নেই সিরিয়ার। লেবাননের অস্ত্রের নিয়ন্ত্রণ এবং যুদ্ধ শান্তির সিদ্ধান্ত নেয়ার একচ্ছত্র ক্ষমতা শুধু দেশটির রাষ্ট্রের হাতেই থাকা উচিত। লেবাননে অস্থিতিশীলতা তৈরি হলে তার সরাসরি প্রভাব পড়বে সিরিয়ায়। আর যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে সংঘাত আরও বিস্তৃত হলে পুরো অঞ্চলকে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে। দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও কথা বলেন শারা। তার ভাষ্য, শুধু অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিলেই হবে না, সিরিয়াকে পুনর্গঠনে যুক্তরাষ্ট্র প্রণীত সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকেও বাদ দিতে হবে। আমাদের ওপর থেকে যতই অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক না কেন, মূল সমস্যা হচ্ছে সিরিয়াকে কালো তালিকাভুক্ত করে রাখা। যতক্ষণ আমাদের মার্কিন সন্ত্রাসবাদের তালিকায় রাখা হবে, ততক্ষণ পর্যন্ত সিরিয়াকে পুনর্গঠন করা সম্ভব নয়। ক্ষমতার পরিবর্তনের পর নতুন সিরিয়া আঞ্চলিক সংঘাত নয়, কূটনীতি ও নিরাপত্তা সমঝোতার পথে এগোতে চায় দামেস্ক। আহমেদ আল শারার বক্তব্যে সেই বার্তাই উঠে এসেছে। তবে ইসরায়েলের সাথে সম্ভাব্য নিরাপত্তা চুক্তি, লেবানন সংকট, নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো ক্ষত কিভাবে কাটিয়ে উঠবেন শারা, সেটি এখন প্রশ্ন। ইয়েমেনে নজরদারি চালানোর সময় সৌদি আরবের একটি আকিনশি ড্রোন ভূপাতিতের দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হুথি। এ ঘটনার একটি ফুটেজ প্রকাশ করেছে তারা। দাবি করা হয়, রোববার ইয়েমেনের জৌফ প্রদেশে গোয়েন্দা নজরদারি চালাচ্ছিল ড্রোনটি। এ সময় আকাশযানটিকে ভূপাতিত করা হয়। তবে প্রকাশিত ভিডিওর সময় ও স্থানের সত্যতা যাচাই করা যায়নি। এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি সৌদি আরব। মূলত তুরস্কের তৈরি নজরদারি উদ্ধার কাজে ব্যবহৃত ড্রোন হলো আকিনশি, যা সৌদি আরব সহ বেশ কয়েকটি দেশে ব্যবহৃত হয়। সন্ত্রাস বিরোধী অভিযানের নামে দখলকৃত পশ্চিম তীরে ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল। একদিকে দখলদারদের বেপরোয়া হামলা, অন্যদিকে আইডিএফ এর সাঁড়াশি অভিযান। যৌথ আগ্রাসনে নাজেহাল ফিলিস্তিনিরা। বাড়ি বাড়ি গিয়ে ধরপাকড় চলছে এবং পথে পথে চেকপয়েন্ট বসিয়ে ফিলিস্তিনিদের চলাচলে বাধা দেওয়া হচ্ছে। নাবলুসের কুসরা শহরে মসজিদে আগুন, পরপর 2টি মসজিদ পুড়িয়ে দেয় দখলদাররা। শুধু অগ্নিসংযোগই নয়, স্থানীয় ফিলিস্তিনিদের অভিযোগ, গভীর রাতে মুখোশধারীরা মসজিদের প্রবেশপথে বিস্ফোরণও ঘটায়। দেয়ালে স্প্রে করে লেখা হয় ইহুদিদের প্রতিশোধ। জানালা দিয়ে হঠাৎ দেখলাম লালচে আলোর ঝলকানি। তারা পায়ে হেঁটে আসছিল, তাই টেরই পাইনি। গাড়ির আওয়াজ পেলে হয়তো থামাতে পারতাম।
গত শুক্রবার প্রাণঘাতী সংঘাতের পরই আবার উত্তপ্ত হয়ে ওঠে দখলকৃত পশ্চিম তীরের পরিস্থিতি। 2 ইহুদি সেনা নিহতের প্রতিশোধে শুরু হয় আইডিএফ এর সাঁড়াশি অভিযান। একদিকে দখলদার ইসরায়েলিদের তাণ্ডব, অন্যদিকে নেতানিয়াহু বাহিনীর ধরপাকড়, হামলা। নাবলুস, তুলকারেম, হেব্রনে বাড়ি বাড়ি গিয়ে চলছে অভিযান, ভাঙচুর, অগ্নিসংযোগ। 2 দিনে আটক 120 জনের বেশি ফিলিস্তিনি। এমনকি হাসপাতালেও তল্লাশি, ধরপাকড় চালানো হয়। অনেককেই ফিল্ড ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়, সেখানে তাদের জেরা করা হয়। স্বাস্থ্যকর্মী ও রোগীদের ধরে নিয়ে যায়, তাদের বেঁধে মাঠে ফেলে রাখে, প্রতিটি বিভাগে তল্লাশি চালায়। সাজোয়া যান, বুলডোজার নিয়ে রাস্তায় রাস্তায় দেওয়া হচ্ছে পাহারা। গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে রেখেছে ইসরায়েলি সেনারা। পশ্চিম তীরে আগ্রাসন বন্ধে বিশ্ব নেতাদের প্রতি জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। চলতি বছর পশ্চিম তীরে তেল আবিবের আগ্রাসনে প্রাণহানির শিকার 87 ফিলিস্তিনি। এদের মধ্যে 21 জনের মৃত্যুর জন্য দায়ী দখলদাররা। পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বসতি স্থাপনকারীর সংখ্যা 7 লাখের বেশি। বাবরি মসজিদ, রাম মন্দির ইস্যুর পর আবারও একটি ঐতিহাসিক ধর্মীয় স্থাপনাকে কেন্দ্র করে বিতর্কের মুখে পশ্চিমবঙ্গ। মালদহ জেলায় প্রায় 650 বছরের পুরনো ঐতিহাসিক আদিনা মসজিদের পাশে শিবলিঙ্গ স্থাপনের ঘোষণা দিয়েছে কট্টর হিন্দুবাদী একটি সংগঠন। এই বিষয়টিকে কেন্দ্র করে তুমুল রাজনৈতিক ও ধর্মীয় বিতর্ক শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে 650 বছরেরও বেশি পুরনো আদিনা মসজিদকে ঘিরে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে মন্দির মসজিদ বিতর্ক। বিজেপির এক নেতার নেতৃত্বাধীন একটি হিন্দুত্ববাদী সংগঠনের পূজা অর্চনা এবং শিবলিঙ্গ স্থাপনের কর্মসূচিকে কেন্দ্র করে শুরু হয়েছে তুমুল উত্তেজনা। সোমবার মসজিদের বাইরে বড় একটি শিবলিঙ্গ স্থাপনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। 1373 সালে সুলতান সিকান্দার শাহ নির্মিত আদিনা মসজিদকে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ বা এএসআই মধ্যযুগে সমগ্র ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় মসজিদ হিসাবে স্বীকৃতি দিয়েছে। তবে বিজেপি ও কয়েকটি হিন্দু সংগঠনের দাবি, প্রাচীন আদিনাথ মন্দির ভেঙে নির্মাণ করা হয়েছিল এই মসজিদ। তাদের দাবি, মসজিদের স্থাপত্যে হিন্দু ও বৌদ্ধ ধর্মীয় নিদর্শন রয়েছে। এসব দাবির বিষয়ে এএসআই এর প্রতিবেদন চেয়ে কলকাতা হাইকোর্টে যাওয়ার ঘোষণাও দিয়েছে সংগঠনটি। মন্দির পুনরুদ্ধারের দাবিকে সামনে রেখে পশ্চিমবঙ্গে তারকেশ্বর থেকে প্রায় 289 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আদিনায় নেওয়া হচ্ছে 3.6 ফুট উঁচু, প্রায় 1.5 টন ওজনের একটি শিবলিঙ্গ। যাত্রাপথ জুড়ে কড়া নিরাপত্তায় এগোচ্ছে শোভাযাত্রা। তবে এএসআই স্পষ্ট জানিয়ে দিয়েছে, কেন্দ্রীয়ভাবে সংরক্ষিত এই ঐতিহাসিক স্মৃতিস্তম্ভের ভেতর কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না। 1958 সালের প্রাচীন স্মৃতিস্তম্ভ ও প্রত্নস্থল আইন অনুযায়ী সংরক্ষিত আদিনা মসজিদে বর্তমানে নিয়মিত নামাজও অনুষ্ঠিত হয় না। পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। গত বছর বিষয়টি সংসদেও তুলেছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। मस्जिद नहीं है, वो आदिनाथ की मंदिर है, इसका हिस्टोरिकल एविडेंस है। বিজেপির এই কর্মসূচিকে ধর্মীয় উস্কানি বলে অভিযোগ করেছে সর্বভারতীয় মুসলিম জামাত। সংগঠনটির সভাপতি মাওলানা শাহাবুদ্দিন বলেন, শতাব্দী প্রাচীন এই ঐতিহাসিক স্থাপনাকে ঘিরে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা চলছে। আদিনা মসজিদ কি বাত কহি যা রহি হ্যায়, ये सदियों पुरानी मस्जिद है। আদিনা মসজিদ মুসলিম শাসনামলে নির্মিত শতবর্ষ পুরনো মসজিদ। ব্রিটিশরাও এটি সংরক্ষণ করেছিল এবং এতে কেউ আপত্তি করেনি। এখন সাম্প্রদায়িক শক্তিগুলো মসজিদটিকে ঘিরে উত্তেজনা তৈরির চেষ্টা করছে। যদি সারা বাংলায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে, তার জন্য শুভেন্দু অধিকারী দায়ী থাকবেন। হৌসলে বুলন্দ হ্যায়। পশ্চিমবঙ্গে একটি পুরনো মসজিদে নামাজ বন্ধের ঘটনাকে ঘিরে চলমান বিতর্কের মধ্যেই আদিনা মসজিদ ইস্যু নতুন করে রাজনৈতিক ও ধর্মীয় উত্তাপ ছড়াচ্ছে। ভারতের পরীক্ষা ব্যবস্থায় সংস্কার আনতে বিশেষ টাস্ক ফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যার নেতৃত্ব দেবেন প্রযুক্তি উদ্যোক্তা নন্দন নীলেকানি। ইনস্টাগ্রামে দেয়া এক ভিডিও বার্তায় ভারতীয় প্রধানমন্ত্রী এমন ঘোষণা দিয়ে জানান, পরীক্ষায় স্বচ্ছতা আনতে এ সংক্রান্ত একটি বিল পার্লামেন্টে উত্থাপন করতে যাচ্ছে বিজেপি সরকার। हमारी परीक्षा पद्धति ट्रांसपेरेंट हो। আমাদের পরীক্ষা ব্যবস্থা নির্ভরযোগ্য, বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ হওয়া প্রয়োজন। এতে আধুনিক প্রযুক্তির ব্যবহার থাকা জরুরি। বিষয়টি বিবেচনায় রেখে আমরা বিশ্বখ্যাত প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নীলেকানির নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছি, যারা পরীক্ষা সংক্রান্ত সংস্কারের বিষয়গুলোর উপর গুরুত্ব দেবেন। তাদের প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
যুক্তরাষ্ট্রের সিয়াটলের বিখ্যাত স্পেস নেজাল টাওয়ারের কাছে একটি ফুড ফেস্টিভ্যালে গোলাগুলি হয়েছে, কমপক্ষে ৩ জনের প্রাণহানি হয়েছে, শিশুসহ অন্তত ৫ জন আহত হয়েছে। রোববার স্থানীয় সময় বিকেল ৬টার দিকে এই ঘটনা। স্থানীয়ভাবে আয়োজিত অনুষ্ঠানটিতে কয়েকশো মানুষ অংশ নিয়েছিল। হঠাৎ করেই সেখানে বেশ কয়েকজন বন্দুকধারী হামলা শুরু করে এবং ঘটনাস্থলে 2 ব্যক্তির মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন ৫৬ বছর বয়সী আরেক নারী। হামলাকারীদের আটক করা হয়েছে কিনা সে ব্যাপারে পুলিশ তাৎক্ষণিকভাবে কিছুই জানায়নি। জার্মানিতে সমকামীদের মিছিলে গাড়ি তুলে দেয়া ব্যক্তি পুলিশের সাথে গোলাগুলিতে নিহত হয়েছেন। বার্লিন পুলিশ প্রশাসন এই তথ্য নিশ্চিত করেছে। হামলার পর থেকেই তাকে খুঁজছিল নিরাপত্তা কর্মীরা। রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার পর বার্লিনের স্প্যান্ডাউ জেলায় তাকে ধরতে অভিযান চালায় পুলিশ। এ সময় নিরাপত্তা কর্মীদের সাথে আততায়ীর গোলাগুলির ঘটনা ঘটে। নিহত হন আব্দুল বাল্লাউত নামের ২১ বছর বয়সী ওই ব্যক্তি। শনিবার বার্লিনের সমকামীদের একটি মিছিলে গাড়ি তুলে দিয়ে তিনি হামলা চালান। আয়োজনটিতে অংশ নিয়েছিলেন কয়েক লাখ মানুষ। এই ঘটনায় কমপক্ষে 1 জন নিহত হয়, আরো 16 জন আহত হয়, যাদের অনেকেই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। একদিকে প্রবল বর্ষণ, নদীর বাঁধ ভেঙে শহর গ্রাম তলিয়ে যাচ্ছে, অন্যদিকে অসহনীয় তাপপ্রবাহ আর দাবানলে পুড়ে ছাই হাজার হাজার হেক্টর বন। পৃথিবীর 2 প্রান্তে প্রকৃতি যেন 2 বিপরীত রূপ দেখাচ্ছে। একদিকে চীনের ভয়াবহ বন্যা, অন্যদিকে ইউরোপের দাবানল। পরিবেশবিদরা বলছেন জলবায়ুর পরিবর্তনের কারণেই এই অবস্থা এবং এই একই সময় 2 চরম আবহাওয়ায় বিপর্যস্ত বিশ্ব। যতদূর চোখ যায় বাড়িঘর, রাস্তা, কৃষিজমি সবই ডুবে আছে বন্যার পানিতে। চীনের উত্তর ও মধ্যাঞ্চলে টানা ভারী বৃষ্টিতে সৃষ্টি হয়েছে ব্যাপক বন্যা। রাজধানী বেইজিং সহ আশেপাশের বিভিন্ন প্রদেশে নদীর পানি বিপদসীমার উপর উঠে গেছে। পাহাড়ি ঢল আর ভূমিধসে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকা। হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক, রেলপথ ও বিদ্যুৎ ব্যবস্থা। কোথাও কোথাও উদ্ধারকর্মীদের নৌকা আর হেলিকপ্টারই এখন মানুষের একমাত্র ভরসা। শুধু চীন নয়, এশিয়ার আরো অনেক দেশে এবার অস্বাভাবিক বৃষ্টিপাত হচ্ছে। বাংলাদেশ, ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলেও বন্যা আর ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে লাখো মানুষ। আবহাওয়াবিদরা বলছেন উষ্ণ বায়ুমণ্ডল বেশি জলীয় বাষ্প ধারণ করতে পারে, ফলে বৃষ্টি হলে তা আগের চেয়ে আরো তীব্র হয়ে নামছে। অন্যদিকে ইউরোপের চিত্র যেন উল্টো। ফ্রান্স, স্পেন, পর্তুগাল, ইতালি ও গ্রিসের বিভিন্ন অঞ্চলে তীব্র তাপ প্রবাহের মধ্যে ছড়িয়ে পড়েছে দাবানল। ফায়ার সার্ভিসের শত শত কর্মী দিনরাত লড়াই করেও অনেক জায়গায় আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন। হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। আগুনে পুড়ে যাচ্ছে বনভূমি, বন্যপ্রাণীর আবাস আর মানুষের বসতি। প্রশ্ন উঠছে একই সময় পৃথিবীর একদিকে বন্যা, অন্যদিকে দাবানল কেন? আবহাওয়াবিদরা বলছেন বৈশ্বিক উষ্ণায়নের কারণে পৃথিবীর আবহাওয়া আরো অস্থির হয়ে উঠছে। তাপমাত্রা বাড়ায় কোথাও দীর্ঘস্থায়ী খরা তৈরি হচ্ছে, শুকিয়ে যাচ্ছে বনভূমি। সামান্য স্ফুলিঙ্গেই সেখানে রূপ নিচ্ছে ভয়াবহ দাবানলে। অন্যদিকে উষ্ণ সমুদ্র ও উষ্ণ বায়ুমণ্ডল বেশি আর্দ্রতা ধারণ করায় কোথাও অল্প সময়ে রেকর্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর তাতেই তৈরি হচ্ছে আকস্মিক বন্যা। বিশেষজ্ঞদের সতর্কবার্তা, কার্বন নিঃসরণ কমানো এবং জলবায়ুর সাথে খাপ খাইয়ে নেয়ার কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এমন চরম আবহাওয়া আরো ঘন ঘন দেখা যেতে পারে। কিউবাকে নিয়ন্ত্রণে নেয়ার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, এমন অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল। রোববার পিনার দেল রিও প্রদেশে আয়োজিত জাতীয় বিদ্রোহ দিবসের অনুষ্ঠানে এই কথা তিনি জানিয়েছেন। এ সময় সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরেই কিউবার উপর সর্বোচ্চ চাপ দেওয়ার নীতি প্রয়োগ করে চলেছে বলে অভিযোগ করা হয়। এতে গত 6 দশক ধরে চলা অর্থনৈতিক অবরোধ আরো মারাত্মক আকার ধারণ করেছে। আজকের এই দিনে 1953 সালে ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে বিদ্রোহীরা স্বৈরশাসক বাতিস্তার বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে, যা পরবর্তীতে 1959 সালে বিপ্লবী রূপ নেয়। কৃষ্ণ সাগরের আকাশে রুশ ড্রোন ভূপাতিত করেছে রোমানিয়ার F-16 বিমান। রোববার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। সীমা লঙ্ঘন করে শুক্রবার রোমানিয়ার আকাশে ঢুকে পড়ে মনুষ্যবিহীন একটি ড্রোন, যার লক্ষ্য ছিল ইউক্রেনের দানিউব নদীর তীরবর্তী এলাকায় হামলা। তবে এটিকে আগেই শনাক্ত করে রোমানিয়ার পাইলট। পরে জনবসতিহীন এলাকায় নিয়ে নিরাপদে গুলি করে ভূপাতিত করা হয়। 3 দিনে রাশিয়ার 3টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয় দেশটি। এ পর্যন্ত মোট 33 বার বিনা অনুমতিতে রোমানিয়ার আকাশসীমা ব্যবহার করে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। কারণ ইউক্রেনের সাথে রোমানিয়ার রয়েছে 400 মাইল দীর্ঘ সীমান্ত। 4 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ বারবার নেটো সদস্য দেশটি আকাশসীমা লঙ্ঘন করেছে রাশিয়া। এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি রাশিয়া। যুক্তরাষ্ট্র ইরানে পাল্টাপাল্টি হামলা বন্ধের পর তেলের বাজারে স্বস্তি ফিরেছে। রোববার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে 6%-এরও বেশি, আর WTI ক্রুডের দাম ব্যারেল প্রতি $6.21
কমে $83.10 ঠেকেছে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম $89.58, যা আগের তুলনায় 7.44% কমেছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এরই প্রভাবে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ফিউচার সূচকে বড় উত্থানও দেখা যায়। পাশাপাশি বেড়েছে বিশ্ববাজারে সোনা ও রূপার দাম। তেহরানের রাস্তায় বিদ্যুৎ আসে যায়, পাম্পে পেট্রোলের জন্য লম্বা লাইন, আর ঘরে ঘরে মানুষ হিসাব করছে এই মাসে সংসার চলবে কিভাবে। ঠিক এই সময়ে 1000 মাইল দূরে সাগরের বুকে চলছে আরেক লড়াই, যার আজ সরাসরি এসে লাগছে ইরানের অর্থনীতিতে। ইরান যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারীদের মাধ্যমে ফের আলোচনায় বসছে ঠিকই, সামরিক তৎপরতাও আপাতত থমকে আছে, কিন্তু যুদ্ধের রেশ থামেনি। হরমুজ প্রণালীর বাইরে আন্তর্জাতিক জলপথ আর ইরানের ঘরোয়া বাজার দুটোই এখনো এই সংঘাতের চাপে পিষ্ট। উত্তেজনা শুধু হরমুজ প্রণালীতে সীমাবদ্ধ নেই। কৌশলগত এই জলপথ প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়েছে আরো দুই দিকে। ইয়েমেনে ইরান সমর্থিত হুথিরা লোহিত সাগরে বিশৃঙ্খলা তৈরি করেছে, আর লোহিত সাগর থেকে প্রায় 1800 কিলোমিটার উত্তরে কাস্পিয়ান সাগরে একটি ইরানি জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। এই তিনটি ঘটনা দেখলে মনে হবে যেন একই আগুনে তিনটি শিখা, যা কোনোভাবেই নিভছে না। 25 জুলাই ইরানের পেট্রোলিয়াম মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ চলাকালে ইরান বিক্রি করেছে $11.5 বিলিয়ন অপরিশোধিত তেল। এর সঙ্গে যোগ হয়েছে গত জুন মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের সময় বিক্রি হওয়া আরও $6.5 বিলিয়ন তেল। মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী এই অর্থ পুরো বছরের বাজেটে ধরা তেল বিক্রির লক্ষ্যমাত্রার 60%। 17 জুন স্বাক্ষরিত সেই সমঝোতা স্মারক ইরানের জন্য কিছুটা স্বস্তি এনেছিল। এর ফলে হরমুজ প্রণালী আংশিক খুলে যায়, উঠে যায় ইরানের উপর থেকে মার্কিন নৌ অবরোধ, বিশ্ব তেল বাজারের চাপ কিছুটা কমে আসে। একই সঙ্গে ইরান সুযোগ পায় তার জলসীমায় অপেক্ষমান সুপার ট্যাঙ্কারগুলো থেকে তেল রপ্তানির। পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের দাবি, মার্কিন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বছরের প্রথম 6 মাসে তেলের দাম বেশি থাকায় তারা প্রায় $3 বিলিয়ন অতিরিক্ত আয় করেছে। এর মধ্যে সরকারি কোষাগারে জমা হয়েছে $11 বিলিয়ন। তবে এই স্বস্তি কতদিন থাকবে সেটি এখন বড় প্রশ্ন। গত 13 এপ্রিল শুরু হওয়া প্রথম অবরোধে 2 মাস ধরে রপ্তানি ছিল প্রায় শূন্য। নতুন করে দ্বিতীয় দফার অবরোধ দীর্ঘ হলে সবচেয়ে বড় চাপ পড়বে খার্ক দ্বীপে, যেখান দিয়ে রপ্তানি হয় 90% অপরিশোধিত তেল। এর প্রভাব দেশের অন্য তেল সংরক্ষণ ও রপ্তানি কেন্দ্র পড়তে পারে, ফলে কমে যেতে পারে পেট্রোকেমিক্যাল কারখানার উৎপাদন। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, জুলাই থেকে আরোপিত অবরোধ ভাঙার চেষ্টা করায় 25 জুলাই পর্যন্ত 12টি বাণিজ্যিক জাহাজকে অন্য পথে সরিয়ে নিয়েছে তারা। নিয়ম না মানা 2টি জাহাজকে অচল এবং সম্পূর্ণ সম্মতি নিশ্চিত করতে সেনা পাঠিয়েছে 2টি জাহাজে। এর একটি 4 মিনার ট্যাঙ্কার, যা 2025 সাল থেকে মার্কিন নিষেধাজ্ঞাধীন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, জাহাজটি শামখানি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত। ইরানি তেল ব্যবসায়ী মোহাম্মদ হোসেন শামখানি ইরান ও রাশিয়ার গোপন নৌবহর পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলেও দাবি ওয়াশিংটনের। তবে ইরানও বসেনি। দেশটি জানিয়েছে, হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে প্রতিদিন একাধিক জাহাজকে অন্য পথে পাঠানো হচ্ছে। ইরানের সশস্ত্র বাহিনীও বলেছে, তারা কোনো চাপের কাছে মাথা নত করবে না। এর মধ্যেই রবিবার ইরানি গণমাধ্যমে খবর আসে, হরমুজ প্রণালীতে একটি জাহাজ নৌমাইনের আঘাতে বিস্ফোরিত হয়েছে। তবে উত্তেজনার মধ্যেও কূটনীতির একটি ছোট সুযোগ তৈরি হয়েছে। সেন্টকম টানা 2 রাত ইরানে বড় ধরনের বোমা হামলা চালায়নি। মার্কিন কর্মকর্তারা বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্প কূটনীতির জন্যই আরো সময় দিতেই হামলা সাময়িকভাবে স্থগিত করেছেন। আলোচনার জন্য কিছুটা সুযোগ তৈরি করতেই এই বিরতি দেয়া হয়েছে। কিন্তু সমুদ্রে যাই ঘটুক না কেন, ইরানের ভেতরের চিত্রটা মোটেও স্বস্তির নয়। তেল রপ্তানি সীমিত হওয়ার আগে থেকে থাকা অর্থনৈতিক দুর্দশা আরো বেড়েছে। যুদ্ধের আগে যে পরিমাণ গ্যাস উৎপাদন হতো, তার মধ্যে প্রতিদিন গ্যাসের উৎপাদন নষ্ট হচ্ছে প্রায় 23 কোটি ঘনমিটার। তবে কর্তৃপক্ষ বলছে, আগামী কয়েক মাসের মধ্যে এই উৎপাদন আবার চালু করার চেষ্টা চলছে। পাশাপাশি বাড়ছে জ্বালানি সংকটও।
প্রতিদিন পেট্রোলের ঘাটতি দেখা দিয়েছে 2 কোটি লিটারের বেশি। এই পরিস্থিতিতে সরকার ব্যক্তিগত গাড়ির জন্য নির্ধারিত অতিরিক্ত পেট্রোল কোটার দাম দ্বিগুণ করার কথা ভাবছে। তবে সিদ্ধান্তটি রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ, কারণ গত ডিসেম্বরে পেট্রোলের দাম বাড়ানোর পরেই জানুয়ারিতে দেশ জুড়ে শুরু হয়েছিল ভয়াবহ বিক্ষোভ। এছাড়া তেহরান সহ নানা শহরে চলছে বিদ্যুৎ বিভ্রাট। এই পরিপ্রেক্ষিতে সেপ্টেম্বর পর্যন্ত কারখানা বন্ধ না রাখার নির্দেশ দিয়েছে প্রেসিডেন্ট পেজেশকিয়ান। চীনের সঙ্গেও ইরানের বাণিজ্যে বড় ধাক্কা লেগেছে। যুদ্ধের পর চীন ইরান থেকে তেল আমদানি কমিয়ে দিয়েছে। একই সময় তেল ছাড়া অন্য পণ্যের বাণিজ্য 1 বছরের তুলনায় কমেছে 75%। এর উপর 2 দফা ইন্টারনেট বন্ধ, দীর্ঘদিনের মূল্যস্ফীতি ও মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় সাধারণ মানুষের জীবন হয়ে উঠেছে আরো ভয়াবহ। সাবা পেনশন স্ট্র্যাটেজিস ইনস্টিটিউটের হিসাবে 5 বছর আগে যেখানে ইরানের প্রায় 30% মানুষ দারিদ্র্য সীমার নিচে ছিল, 2026 সালে এসে সেই হার পৌঁছাতে পারে 45%। যুদ্ধ যত বাড়ছে তত জোরালো হচ্ছে ইরানের ভেতরে চীন ও রাশিয়ার সঙ্গে আরো ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার দাবিও, জানিয়ে সোচ্চার কট্টরপন্থী ও সরকারপন্থী বিশ্লেষকরা। সংঘাত এখন আর শুধু হরমুজ প্রণালী বা ইরানের মধ্যেই সীমাবদ্ধ নেই। লোহিত সাগর থেকে কাস্পিয়ান সাগর, একাধিক গুরুত্বপূর্ণ জলপথে ছড়িয়ে পড়ছে উত্তেজনা। আর এই ভূ রাজনৈতিক সংঘাতের সবচেয়ে বড় চাপ শেষ পর্যন্ত এসে পড়েছে ইরানের সাধারণ মানুষের জীবন ও অর্থনীতির উপর। পারস্য উপসাগর ছাপিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবার ছড়িয়ে পড়েছে নতুন নতুন অঞ্চলে। টানা 13 রাত হামলার পর গত 25 জুলাই ইরানে নতুন করে কোনো হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। তবে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে ইরানের বিরুদ্ধে তাদের নৌ অবরোধ এখনো বহাল রয়েছে। ঠিক কী কারণে হঠাৎ হামলা বন্ধ রাখা হলো তার কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি ওয়াশিংটন। অন্যদিকে 25 জুলাই ইরানও প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি বা স্থাপনায় কোনো পাল্টা হামলা চালায়নি। ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প সব সময় কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দেন, তবে তিনি ইরানকে দেখিয়ে দিয়েছেন আলোচনায় না এলে কী পরিণতি হতে পারে তাদের। নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী ইরানের সামরিক অভিযান আরও বাড়ানোর পরিকল্পনা থেকে আপাতত সরে এসেছেন ট্রাম্প। সংঘাত ছড়িয়ে পড়া, মার্কিন অস্ত্র ভাণ্ডারের ওপর চাপ, উপসাগরীয় মিত্রদের অসন্তোষ এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও অর্থনীতির সম্ভাব্য প্রভাব নিয়ে হোয়াইট হাউস বেশ উদ্বিগ্ন। একই সঙ্গে সিএনএন জানিয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন ট্রাম্পকে অস্ত্রের মজুত নিয়ে উদ্বেগের কথা জানান। এরপরই প্রতিরক্ষা বিভাগের সূত্র নিশ্চিত করে যে সামরিক অভিযান স্থগিত রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকলেও ইয়েমেনের হুতিদের সঙ্গে সৌদি আরবের নতুন সংঘর্ষ সংঘাতকে জটিল করে তুলেছে। বিশ্লেষকদের আশঙ্কা, এতে হরমুজ প্রণালীর পাশাপাশি লোহিত সাগরের বাব আল মানদেব প্রণালীও ঝুঁকিতে পড়তে পারে, যা আবার উস্কে দিতে পারে ইয়েমেনের গৃহযুদ্ধ। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, তারা সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর জিজান ও ইয়ানবুর স্থাপনায় হামলা চালিয়েছে। জিজানে আরামকোর শোধনাগারের দিক থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে, আর ইয়ানবুতে তেল স্থাপনা লক্ষ্য করে ছোড়া 2টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সৌদি আরব। আরামকো অবশ্য এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। ইয়েমেনে সৌদি সমর্থিত সরকার মারিব ও আল জাউফ প্রদেশে হুতিদের ওপর বিমান হামলা চালিয়েছে এবং উভয় পক্ষই সেনা বাড়াচ্ছে। 2022 সালে হওয়া যুদ্ধবিরতিটি সাম্প্রতিক হামলার কারণে ভাঙার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান যুদ্ধে ছড়িয়ে পড়ে হুতিরা। তারা ইতোমধ্যেই সৌদির বিরুদ্ধে নৌ অবরোধ এবং তাদের সব তেল স্থাপনায় হামলার হুমকি দিয়েছে। সংঘাতের উত্তাপ পৌঁছে গেছে ক্যাস্পিয়ান সাগরেও। ইরান অভিযোগ করেছে সেখানে তাদের একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন, যাতে একজন নাবিক নিহত ও একজন আহত হন। ঘটনাটি নিশ্চিত করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, মধ্যপ্রাচ্যে নজরদারির জন্য রাশিয়া ইরানকে স্যাটেলাইট তথ্য সরবরাহ করছে। উপসাগরীয় অঞ্চল থেকে লোহিত সাগর হয়ে ক্যাস্পিয়ান মধ্যপ্রাচ্যের সংঘাত এখন তাই এক নতুন ও বিপজ্জনক মোড় নিয়েছে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।